পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক যে কেমন তা আমরা অবশ্যই জানি। তবে এর শুরুটা কিন্তু ঘটেছিল 3 ডিসেম্বর 1971। পাকিস্তান ভারতের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে বোমা বর্ষণ করে। পাঠানকোট, অমৃতসর, আম্বালা, আগ্রা ইত্যাদি 11টা বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান বোমা বর্ষণ করে এবং তার নাম দেয় পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান। এই কারণের জন্যই ভারত এই যুদ্ধে লিপ্ত হয় এবং শুরু হয় 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ। কিন্তু এরকম হঠাৎ আক্রমণ করেও পাকিস্তান কিন্তু এই যুদ্ধে জিততে পারেনি, বরং পাকিস্তান ভেঙে দু টুকরো হয় এবং তৈরি হয় নতুন একটা দেশ যার নাম বাংলাদেশ। নমস্কার বন্ধুরা, ইতিহাসের আজকের এই পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। সেই বাংলাদেশ সৃষ্টির সত্যিটা বলবো আপনাদের সামনে, চোখে চোখ রেখে সহজভাবে সরল ভাষায়, তাই অবশ্যই দেখতে থাকুন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রায় 1300 খ্রিস্টাব্দের সময় থেকে ভারতের উপর বিভিন্ন সম্রাট বা শাসকরা আক্রমণ করে ভারতের ওপর দখল করতে থাকে এবং তারা নিজেদের মতন করে ভারতের ওপর জায়গা দখল করে থাকে এবং বাংলা অঞ্চলের ওপর প্রায় প্রথম থেকেই মুসলিম শাসকদের রাজত্ব ছিল। এই বাংলা তথা ভারতের বিভিন্ন ধর্মের মানুষ প্রথম থেকেই বাস করত এবং তারা বেশ মিলেমিশেই বাস করত। কিন্তু 1857 মহাবিদ্রোহের পর ব্রিটিশরা বাংলার এই অঞ্চলের উপর পাকাপাকিভাবে রাজ করতে থাকে। তারা ভারতের ওপর রাজত্ব চালানোর প্রথম থেকে মানুষের মধ্যে এক ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রায় 200 বছর ধরে তাদের এই আগ্রাসী মনোভাবের মাধ্যমে নৃশংস অত্যাচার চালানোর পর তারা ভারত এবং পাকিস্তান নামের দুটো স্বাধীন রাষ্ট্র তৈরি করে। ভারত স্বাধীনতা পায় 15 আগস্ট 1947 এবং ঠিক তার আগের দিন 14 আগস্ট 1947 স্বাধীনতা পায় পাকিস্তান। এই প্রসঙ্গে বলে রাখি, ভারতের স্বাধীনতা পাওয়ার সেই রক্তমাখা ইতিহাসের ঘটনা, সেই ভিডিওটা আগেই করা আছে, উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তবে ভারত স্বাধীনতা পাওয়ার পর একটা মূল ভূখণ্ড হলেও পাকিস্তান কিন্তু দুটো আলাদা আলাদা ভূখণ্ড তৈরি হয়। এটা হলো পশ্চিম পাকিস্তান এবং এটা হলো পূর্ব পাকিস্তান, যাদের মাঝখানে প্রায় 1600 কিলোমিটারের ডিফারেন্স ছিল। এখানে ভারত রাষ্ট্রটি তৈরি হয় মূলত গণতান্ত্রিক হিসাবে এবং পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয় মুসলিম ধর্মভিত্তিক মানুষের উপর ভিত্তি করে। বিশেষ করে ভারতে এই অঞ্চলের মুসলিমরা তারা নিজেদের জীবনটাকে আরো ভালোভাবে অতিবাহিত করতে পারবে সেই হিসাব করে ভারতের অনেক অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ পাকিস্তানে যেতে থাকে এবং পাকিস্তান থেকেও অনেক অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতে আসতে থাকে, ঠিক একই কারণ। কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই কিছু মানুষের স্থান হয় শ্মশানে, কিছু মানুষের স্থান হয় কবরস্থানে। তারপরেও যারা বেঁচে গিয়ে পাকিস্তানে আশ্রয় নেয় তারা মনে মনে বিশ্বাস করতে থাকে যে তাদের জীবনযাত্রার মান হয়তো কিছুটা উন্নত হয়। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে। কিন্তু বাস্তব তাদের যা দেখায় তা তারা কখনোই কল্পনা করতে পারে। পশ্চিম পাকিস্তান গঠিত হয় মেইনলি সিন্ধি, পাঞ্জাবি, বেলুচিস্তান এইসব মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নিয়ে। কিন্তু অন্যদিকে পূর্ব পাকিস্তান তৈরি হয় মূলত বাঙালি মুসলিমদের নিয়ে। পূর্ব পাকিস্তানে থাকতো প্রায় দেশের 60% জনসংখ্যা এবং পশ্চিম পাকিস্তানে বাকি 40%। কিন্তু জনসংখ্যায় পূর্ব পাকিস্তানে হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানে কোনো সরকারি অফিস, স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি ভালো কোনো ব্যবস্থা ছিল না। সমস্ত সরকারি কার্যালয় ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি একই দেশের অংশ হলেও এই পূর্ব পাকিস্তানের উপর একটা আলাদা বৈষম্য রাখা হতো, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই। তারা ইভেন বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা সেটাও ভালো করে পেত না। 1947 সালে ভারতের মতো পাকিস্তানেরও শুরু হয় একটা পার্লামেন্ট হাউসের মাধ্যমে এবং সেই স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান এবং প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। তৎকালীন পাকিস্তানের সরকার শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের কথাই ভাবত এবং তারা প্রায় ভুলতে বসেছিল যে পশ্চিম পাকিস্তান বলে একটা তাদের দেশের অংশ আছে। পূর্ব পাকিস্তানের উপর এইসব বৈষম্যের মধ্যেই
21 মার্চ 1948 মোহাম্মদ আলী জিন্নাহ একটা নতুন আইন নিয়ে আসে। দেশের রাষ্ট্রভাষা তিনি উর্দু ঘোষণা করেন। State language of Pakistan is going to be Urdu and no other language. পশ্চিম পাকিস্তানের মানুষ তো এটাকে ভালোভাবেই মেনে নেয়, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের উপর এই আইন যেন মৃত্যু বাণের সহিত নেমে আসে। সেই জন্ম থেকে বাংলা বলা মানুষগুলো যখন শোনে যে রাষ্ট্রের সরকারি ভাষা উর্দু করা হবে, সেই পূর্ব পাকিস্তানের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রোধের আগুন ক্ষোভ হয়ে বেরিয়ে আসে। উর্দু তৎকালীন সময় একটা সরকারি খুব উচ্চ পদস্থ যারা অফিসার ছিল তারাই শুধুমাত্র উর্দু ব্যবহার করত, কিন্তু পূর্ব পাকিস্তানের একদম সেই বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই বাংলাই বলতো। তাই সেই বাংলা ভাষাকে তারা বাঁচানোর জন্য রাস্তায় নামে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে যায়, তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলে 144 ধারা জারি করা হয়, যাতে করে 3 জনের বেশি লোকজন একত্রিত হতে পারত। 1952 সালে ঢাকা কলেজের ছাত্ররা রাস্তায় নেমে বিদ্রোহ করতে থাকে। যেহেতু সেই সময় 144 ধারা জারি ছিল, তাই অনেক কলেজ ছাত্রদের তৎকালীন পাকিস্তান পুলিশ গ্রেপ্তার করে, এবং ঠিক সেই সময়ের পর থেকেই সেই ছাত্রদের মিছিলটা আরো তীব্র আকার ধারণ করে। পূর্ববঙ্গ আইন সংসদ যখন ছাত্ররা ঘেরাও করে, ঠিক তখনই পুলিশ ওপেন ফায়ার করে ছাত্রদের উপর, এবং প্রায় 6 জন ছাত্রদের তাজা রক্তে চারিদিক লাল হয়ে যায় এবং নিহত হয় আরো অনেক ছাত্রছাত্রী। পরবর্তীকালে ইউনেস্কো এই 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল স্বীকৃতি দেয়, এবং আমরা এটাকে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জানি। 7 মে 1954-তে পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা বাংলা করা হবে বলে সংবিধানে বিধিবদ্ধ হয়, এবং শেষমেশ 1956 সালে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করা হয়। অনেক যুদ্ধ বিদ্রোহ করে রক্ত ঝরিয়ে রাষ্ট্রভাষা বাংলা তো হলো, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে পাকিস্তান সরকার যে অরাজকতা সৃষ্টি করেছিল সেটা কোনোভাবে মিটল না, বরং এর পর থেকেই সেই যুদ্ধের রাজনীতির রং লাগে। দিনের পর দিন অতিক্রান্ত হয়, পাকিস্তানের সরকারও বদলায়, কিন্তু সরকার পরিবর্তনের ব্যাপারে পূর্ব পাকিস্তান কোনো বক্তব্য রাখতে পারত না। পাকিস্তান সরকারের আয়ের প্রায় 62% আসতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু সেই পূর্ব পাকিস্তানের গ্রোথের উপর সরকার কোনোভাবেই নজর দিত না। মাত্র সেই অংশের 2.4% তাদের গ্রোথের উপর রাখত, যেখানে কিনা 50% মানুষজন সেই পূর্ব পাকিস্তানেই বাস করত। এইভাবে সরকারের বিরুদ্ধে ক্ষোভে বিদ্রোহে অতিক্রান্ত হতে হতে প্রায় অনেকটা দিন অতিক্রান্ত হয়ে যায়। কিন্তু এই অবস্থা তখনই তীব্র আকার ধারণ করে যখন পূর্ব পাকিস্তানের একটা রাজনৈতিক দল, যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, 1966 সালে সেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এই 6টি নির্দেশনামা সরকারের সামনে আনে। এক, সেই দেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের একটা আলাদা ফেডারেশন ব্যবস্থা এবং ভোট ব্যবস্থা করতে হবে, যাতে করে সরকার নির্বাচনে তারা অংশ নিতে পারে। 2 নম্বর পয়েন্ট, সরকারের শুধুমাত্র 2টি দিকে নজর রাখা উচিত, এক প্রতিরক্ষা বিষয় এবং আরেকটা পররাষ্ট্র বিষয়। বাকি কোনো ব্যাপারে সরকারের ইন্টারেস্ট থাকা উচিত নয়। 3, এই দেশের আলাদা আলাদা মুদ্রা বা কারেন্সি হওয়া উচিত এবং দেশের একটি আলাদা রিজার্ভ ব্যাংকও থাকা উচিত। নাম্বার 4, পূর্ব পাকিস্তানের সমস্ত কর আদায়ের ভার এই ফেডারেশনের উপর থাকবে এবং প্রয়োজনে সেই করের অনেকাংশ রাষ্ট্রের উন্নয়নের কাজে তারা লাগাবে। পাকিস্তানের 2টি অংশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের 2টি আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই পূর্ব পাকিস্তানের একটা আলাদা করে সামরিক বা আধা সামরিক বাহিনী থাকবে, যাতে করে তারা কোনো যুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই 6টা পয়েন্ট পাকিস্তান সরকার কোনোভাবেই মেনে নেয় না, বরং 1968 সালে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের আরও অনেক সদস্যকে নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনার জন্য গ্রেপ্তার করা। প্রত্যেকটা মানুষ ক্ষেপে ওঠে, রাস্তায় রাস্তায়, হাটে বাজারে, স্কুল কলেজে, প্রত্যেকটা জায়গায় মানুষ বিদ্রোহ করে তাদের এই প্রিয় নেতার জন্য। পরিস্থিতি এতটা খারাপ হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে দেওয়া হয়। ততদিনে তিনি এই মানুষের মধ্যে বিরাট এক স্থান করে নিয়েছে। মানুষ তাকে দেবতা হিসাবে দেব, মানুষ তাদের দিন শুরু করত তাদের নেতার নাম নিয়ে। 1970 সালে পাকিস্তানের নতুন জেনারেল পদে আসেন ইয়াহিয়া খান। তিনি এটা আশঙ্কা করেন যে শেখ মুজিবুর রহমান হয়তো ভারতের সরকারের সাথে মিলে নতুন এক দেশ তৈরির পরিকল্পনা করছে।
এবং 1970 সালে এই ইয়াহিয়া খান পাকিস্তানের প্রথম ভোট প্রক্রিয়া শুরু করে, অর্থাৎ প্রথম ইলেকশন পাকিস্তানে 1970 সালে। সরকারের চিন্তা ভাবনা ছিল এই যে আমরা তো কোনো না কোনোভাবেই জিতেই যাব, অত আমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সরকারের সেই চিন্তা ভাবনা পুরোপুরি ওলট পালট হয়ে যায়, কারণ পূর্ব পাকিস্তানের পিপল পার্টি একটা সিটও পায়নি। পাকিস্তানের মোট 313টি সিটের মধ্যে 167টি সিট পায় পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ এবং মাত্র 86টি সিট পায় পাকিস্তান পিপল পার্টি। কিন্তু এই 167টা সিট যে আওয়ামী লীগ পায় সেটা সম্পূর্ণটাই পূর্ব পাকিস্তানের মধ্যে, তারা পশ্চিম পাকিস্তানে একটাও সিট পায়নি। ঠিক একইভাবে পাকিস্তান পিপল পার্টি 86টি সিট পুরোপুরি পায় পশ্চিম পাকিস্তানে, তারা একটা সিটও পূর্ব পাকিস্তানে পায়। পূর্ব পাকিস্তানের সরকার তাদের এই নির্বাচনের জেতার আনন্দে উচ্ছ্বাস করে ওঠে, কিন্তু পাকিস্তান সরকার আওয়ামী লীগের এই জিত কোনোভাবেই সহ্য করতে পারেনি। পাকিস্তানের তৎকালীন জেনারেল ইয়াহিয়া খান এবং পাকিস্তান পিপল পার্টির চিফ জুলফিকার আলী ভুট্টো এই দুজন মিলে সেই ইলেকশনকে ক্যান্সেল করার পরিকল্পনা হয়, কারণ তাদের দল হেরে গেছে। তাই 1 মার্চ 1971 এই ভোট প্রক্রিয়া ক্যান্সেল করা হয়। গণতন্ত্রের এরূপ পরিহাস দেখে মানুষ রাস্তায় নামে এবং এই আন্দোলনে তাদের পাশে এসে দাঁড়ায় তাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। এবং ঠিক এখান থেকেই একটা নতুন দেশ তৈরির ভাবনা সবার সামনে আসে এবং তারা সেই নতুন দেশের নাম ভাবে বাংলাদেশ, অর্থাৎ বাঙালি মানুষের দেশ। পূর্ব পাকিস্তানের মানুষজন সরকারের কোনো কথাই শোনে না, কোনো নিয়ম নীতি মানতে চায় না। পূর্ব পাকিস্তান তাদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে একটা দল তৈরি করে যার নাম দেয় মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনীর মূল উদ্দেশ্য ছিল এই পূর্ব পাকিস্তানকে কোনো না কোনোভাবেই বাংলাদেশ তৈরি করে। এমতো অবস্থা বেগতিক দেখে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তান থেকে অনেক মিলিটারি এই পূর্ব পাকিস্তানে পাঠায় এবং তারা মেইনলি টার্গেট করে ওই মুক্তি বাহিনীর সদস্যদের এবং সেই সব সাধারণ মানুষদের যাদের নতুন একটা দেশ তৈরির চিন্তা ভাবনা প্রবেশ করেছে। তারা মুক্তি বাহিনীর নাম করে দেশের সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালায়, মেরে ফেলে শয়ে মানুষ। এমতো অবস্থায় এই অরাজকতার অবস্থা থেকে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার একটা নতুন দল পূর্ব পাকিস্তানে পাঠায়, তার নাম দেয় শান্তি বাহিনী, যে বাহিনী দেশে শান্তি প্রতিষ্ঠা করবে। কিন্তু আসলেই কি এমনটা ঘটেছিল? অবশ্যই নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা তো দূর, বরং অত্যাচারের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়। প্রায় 10 লাখের কাছাকাছি মানুষকে তারা নৃশংসভাবে হত্যা করে। এদের মধ্যে ছিল মুক্তি বাহিনীর সদস্য, আওয়ামী লীগের সদস্য এবং শেষমেশ সাধারণ মানুষ। আওয়ামী লীগ শুধু এটাই চেয়েছিল সরকার যদি তাদের ওই 6 দফার দাবি মেনে নেয় তারা আবার ঠিক আগের মতোই শান্তিতে বাস করবে। কিন্তু সরকার কখনোই ওই দাবি মানতে চায়নি, বরং এই 6 দফার দাবির চিন্তাভাবনা, তাছাড়াও নতুন একটা দেশ তৈরির যে চিন্তাভাবনা, সেই সব চিন্তাভাবনাকে পুরোপুরি ঘুচে দেওয়ার জন্য 21 মার্চ পাকিস্তান সরকার বিরাট এক হামলার ছক করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই শেখ মুজিবুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়। দেশের প্রত্যেকটা অঞ্চলে জারি করা হয় 144 ধারা এবং সিল করে দেওয়া হয় প্রত্যেকটা অঞ্চল। সমস্ত বৈদেশিক মানুষদের আনাগোনা বন্ধ করা হয় স্যাটেলাইট ব্যবস্থা, যাতে করে মানুষ রেডিওতে কোনো খবর না পায়। শুরু হয় সেই অকথ্য অত্যাচার। প্রায় 10 লাখ মানুষকে তারা হত্যা করে নৃশংসভাবে সেই রাত্রে এবং প্রায় 2 লাখ থেকে 4 লাখ মা বোনেদের উপরে শারীরিক মানসিক অত্যাচার চালানো হয়। এই সম্পূর্ণ অত্যাচারটা চালায় পাকিস্তান মিলিটারি বাহিনী। এই সব অত্যাচার দেখার পরেও ইউএস প্রেসিডেন্ট কোনোভাবেই এটার প্রতিবাদ করে না, বরং সিভিল ওয়ারে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ায়। নিজের দেশের মানুষের উপর এরূপ অত্যাচার দেখে পাকিস্তানের প্রায় 10 লাখ মানুষ ভারতে পালিয়ে আসে শরণার্থী হিসেবে। কিন্তু ভারতের এখানে মেইন প্রবলেমটা ছিল স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক কিছুটা ঢুকছিল ভারতের, কিন্তু তার উপর এই শরণার্থী সমস্যা বিরাট এক সমস্যা হয়ে দাঁড়ায়, যে কিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করবে, কিভাবে তাদের বাসস্থান, ইভেন কিভাবে তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে, সেটাও ভারতের একটা চিন্তা হয়ে দাঁড়ায়। এবং সেই 10 লাখ শরণার্থীকে পর্যাপ্ত পরিষেবা দেওয়া ভারতের পক্ষে একটা চ্যালেঞ্জ ছিল। এই যে 10 লাখ মানুষ এসেছিল তার মধ্যে কিন্তু অনেক মুক্তি বাহিনীর সদস্যও ছিল এবং ছিল আওয়ামী লীগের লোকজন। এই সদস্যদের ভারতীয় সেনাবাহিনী বিরাট এক ট্রেনিং দেয়, রাফ এবং টাফ ট্রেনিং, এবং শেখায় চরম অস্ত্রবিদ্যা, যাতে করে সেই মুক্তি বাহিনী পাকিস্তান সরকারের সেনাকে
যুদ্ধে পুরোপুরি মাত দিতে পারে। কারণ ভারত চেয়েছিল পুরোপুরিভাবে বাংলাদেশকে সমর্থন করতে এই যুদ্ধ। এবং 10 এপ্রিল 1971 শেখ মুজিবুর রহমান ভারতের কলকাতাতে বিরাট এক জনসভা করে বাংলাদেশ তথা স্বাধীন এক দেশ তৈরির লক্ষ্যে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট করা হয় শেখ মুজিবুর রহমানকে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ। এতদিন পর্যন্ত পাকিস্তানের সাথে ভারতের সরাসরি কোনো রকম কোনো শত্রুতা ছিল না। ভারত পিছন থেকেই বাংলাদেশকে সাহায্য করছিল। কিন্তু হঠাৎই 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের কয়েকটা বায়ুসেনা ঘাঁটি যেমন আম্বালা, যোধপুর, আগ্রা, অমৃতসর, শ্রীনগর এরকম 11টি বায়ুসেনা ঘাঁটিতে বোমা বর্ষণ করে এবং অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে। উদ্দেশ্য ছিল এই সমস্ত এয়ারফিল্ডগুলিকে পুরোপুরিভাবে ধ্বংস করা, যাতে করে যুদ্ধে ভারত কিছুটা পিছিয়ে থাকে। কিন্তু রাজনৈতিকদের মতে তৎকালীন সময় এই যুদ্ধে পাকিস্তানের ওইটাই ছিল সবচেয়ে বড় ভুল। সেই দিন সন্ধ্যাবেলা তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী রেডিওর মাধ্যমে সম্পূর্ণ ভারতবাসীকে এই নৃশংস হামলার ঘটনা জানায়। पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे अमृतसर, पठानकोट এইসব দেখে ভারত তখন চুপ থাকেনি। জেনারেল মানিক শকে নিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিরাট এক সভা বা মিটিং করেন, যাতে করে তিনি ঠিক করেন বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট এক যুদ্ধ করবে। কিন্তু তখন ছিল বর্ষাকাল, তাই মানিক শ এই মতো অবস্থায় যুদ্ধে জিতে জয়লাভ করে আনবে সেটা ঠিক সমর্থন করেননি। কারণ বর্ষাকালে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাই তিনি ঠিক করেন নভেম্বর ডিসেম্বর মাসের শীতকালে তিনি এই যুদ্ধ করবেন পাকিস্তানের বিরুদ্ধে। ততদিনে বাংলাদেশে যে মুক্তি বাহিনী ছিল তাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া হয়, যাতে করে তারাও যুদ্ধে সঠিকভাবে ওই সেনাদের মাত দিতে পারে। কিন্তু পাকিস্তান জানতো ভারত যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে আমরা পুরোপুরিভাবে হেরে যাব। তাই তারা একদম প্রথমেই ইউএনওর কাছে যায় এবং বলে যে ভারত যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। ইউএসএ, ইউকে এবং চায়না পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। ভারতের পক্ষে শুধুমাত্র ছিল সোভিয়েত ইউনিয়ন, যা আজকে রাশিয়া নামে পরিচিত। এবং পরে ইউকে এবং ফ্রান্স ভারতের সমর্থনে আবার দাঁড়ায় এবং 26 মার্চ 1971 শুরু হয় এই যুদ্ধ, যা বাংলাদেশ লিবারেশন ওয়ার বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে পরিচিত। প্রায় 8 মাস 2 সপ্তাহ এবং 6 দিন এই যুদ্ধ চলার পর পাকিস্তানের প্রত্যেকটা সেনা ভারতের কাছে মাথা নিচু করে। পাকিস্তানের পক্ষে ছিল মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনা এবং পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তান আর্মড ফোর্স। ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যুদ্ধ ছিল বিরাট এক যুদ্ধ, কারণ 16 ডিসেম্বর 1971 ভারতীয় সেনা পুরো ঢাকাকে ঘিরে ফেলে এবং পাকিস্তানের মিলিটারি বাহিনীকে মাত্র 30 মিনিটের মধ্যে সারেন্ডার করার জন্য ঘোষণা করে এবং পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধানের জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সারেন্ডার করে এবং সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকার ধ্বংস হয়ে যায়। এবং সেই দিনই অর্থাৎ 16 ডিসেম্বর 1971 ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার স্বাক্ষরিত হয় এবং প্রায় পাকিস্তানের 93,000 সেনা ভারতীয় সেনার সামনে সারেন্ডার করে, মাথা নিচু করে। তারপর 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে করে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় একটা নতুন দেশ হিসেবে। এবং এই চুক্তির মাধ্যমেই পাকিস্তানের প্রায় 93,500 সেনাকে ভারত মুক্ত করে দেয়, যাদেরকে আটকে রেখেছিল, এবং শেখ মুজিবুর রহমানকেও মুক্ত করে দেওয়া হয়। তিনি একটা হিরোর মতো বাংলাদেশে প্রবেশ করেন এবং 17 সেপ্টেম্বর 1974 শেষমেশ ইউএনও বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতা প্রদান করে। তবে এই যুদ্ধের শেষে বাংলাদেশের হ্যাপি এন্ডিং কখনই ঘটে। 15 আগস্ট 1975 বাংলাদেশের সেই হিরো অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তাদেরই দেশের কিছু মানুষ। দেশে আবারও বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়, মিলিটারি শাসন জারি হয় দেশে। তবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্তটা কভার করা সম্ভব নয়। শেষমেশ 2009 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির হয়ে সিট পেয়ে প্রধানমন্ত্রী পদে আছেন এখনো পর্যন্ত। এই অত্যন্ত জটিল বিষয়টাকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, খুব সহজভাবে সরল ভাষায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে করে এরকম ভিডিও আরও আপনাদের উপহার দিতে পারি। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।